দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিশু কিশোররা নিজেদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় আহ্বান জানান প্রাণ প্রকৃতির যত্ন নেওয়া ও প্রতি বছর একটি করে গাছ লাগানোর। শিক্ষার্থীদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। মোহাম্মদ হুসেনের প্রতিবেদন। রাজধানীর আর্মি স্টেডিয়ামের সোমবারের বিকেল, গ্যালারি জুড়ে খোদে ফুটবল ভক্তদের উপচে পড়া ভিড়, করতালি আর উচ্ছ্বাসে মুখর পুরো স্টেডিয়াম। গেল 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে প্রবেশের পর পায়ে হেঁটে পুরো ভেন্যু ঘুরে শিশু কিশোরদের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তাকে এক নজর দেখতে গ্যালারি থেকে হাত নাড়ে শিশুরা। উচ্ছ্বাস আর করতালিতে স্বাগত জানানো হয় সরকার প্রধানকে। পরে মাঠের পাশে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে শুরু হয়ে ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সব থেকে বড় ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের। আয়োজকরা বলছেন, প্রশিক্ষণ পরিচর্যার মধ্য দিয়ে এই মঞ্চ থেকে তৈরি হবে নামকরা সব খেলোয়াড়। এরপর বালক বালিকাদের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল খেলা দেখেন তিনি। উপভোগ করেন নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রামাণ্যচিত্র এবং টিম সঙ্গের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে সঠিকভাবে গড়ে তুলতে কাজ করছে তার সরকার। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ প্রাণ প্রকৃতির প্রতি যত্ন নেওয়ার তাগিদ দিয়ে আহ্বান জানান প্রতি বছর সবাইকে একটি করে গাছ লাগানোর। তোমাদের হেল্প চাই আমার, সেই হেল্পটি হচ্ছে প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। এক বছরে দেশে ধর্ষণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। 2025 সালের এই অপরাধের শিকার হয়েছেন 748 জন নারী এবং কন্যা শিশু, যা আগের বছরের তুলনায় 53.6% বেশি। সোমবার এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ফৌজিয়া মুসলিম বলেন, নৈতিক স্থলন হলে কারো সংসদ সদস্য পদে থাকা উচিত নয়। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। নারী ও কন্যাদের নির্যাতনের চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। এখানে তুলে ধরা হয় বিগত বছরের নারী ও কন্যা শিশু নির্যাতনের গবেষণাভিত্তিক সমীক্ষা। 14টি জাতীয় দৈনিক পত্রিকাকে বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, 2025 সালে নারী ও কন্যা শিশু নির্যাতনের সংখ্যা ছিল 2808টি, যা 2024 সালের তুলনায় 283টি বেশি। সংগঠনটি আরও জানায়, সবথেকে বেশি বেড়েছে ধর্ষণের সংখ্যা। যেখানে 2024 সালে ধর্ষণের সংখ্যা ছিল 487টি, সেটি 2025-এ বেড়ে দাঁড়ায় 748টি। এসবের পিছনে রাজনৈতিক ক্ষমতার দাপট, বিচারহীনতার সংস্কৃতি আর এলাকাভিত্তিক কিশোর গ্যাং কালচারকে দায়ী করা হয়েছে। সহিংসতা বাড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সমগ্র জনপদের সব মানুষেরই জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের সবসময় মনে থাকা উচিত। তিনি আরো বলেন, কারো চারিত্রিক স্খলন হলে তিনি সংসদ সদস্য পদে থাকতে পারেন না। আমাদের সংসদ ভিন দেশে যে টুকরা টুকরা লাশ হয়ে পড়বেন সেরকম সংসদও চাই না। আমরা এরকম সংসদও চাই না যিনি যার ব্যক্তিগতভাবে তার চারিত্রিক স্খলন থাকবে। যে গোষ্ঠীর স্বার্থে রাজনীতি পরিচালিত হয় সেই গোষ্ঠীর স্বার্থই নারীর বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। এদিকে সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য 20 ধরনের সুপারিশ দেয় মহিলা পরিষদ। যদি আপনারা গণমাধ্যমে আনেন। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। একজন প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ফেসবুক রিলস।
সেখানে ছিল না কোনো আপত্তিকর দৃশ্য বা বক্তব্য। তবুও সেই ভিডিও ঘিরে শুরু হয় তীব্র ট্রল, কটূক্তি আর সাইবার বুলিং। তবে এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করছেন শিক্ষকরা। একই গানের সঙ্গে রিলস বানিয়ে তারা জানাচ্ছেন সংহতি। একজন সংসদ সদস্য বলছেন, সুস্থ ধারার চিন্তা কমে যাওয়ায় ওই নারী শিক্ষক ট্রলের শিকার হয়েছেন। জুলিয়া তানহার প্রতিবেদন। একটি সাধারণ রিলস ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিউটি রানী পাল। ডিফারেন্ট টাচ ব্যান্ডের জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলোর সঙ্গে তৈরি ভিডিওটি পোস্টের পরেই শুরু হয় বিতর্ক। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল, কটূক্তি ও সাইবার বুলিং। একজন শিক্ষিকা এমন ভিডিও করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। এর মধ্যে শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের গুজব ছড়িয়ে পড়ে। কোনো স্টেপ নেওয়া হয় নাই। এটা আমাদের কালকে মন্ত্রী মহোদয় এখানে একটা ইস্যু বলছে যে এটা কোনো অন্যায় উনি দেখেন নাই। এখানে অন্যায় নাই, সেখানে তো স্টেপ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। ভিডিওটি সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 2019-এর নির্দেশিকায় সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বিষয় প্রকাশ না করার কথা বলা হয়েছে। এছাড়া বিভ্রান্তিকর, আপত্তিকর বা শৃঙ্খলা বিরোধী কোনো বিষয় প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে সেখানে ব্যক্তিগত নাচ, গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশকে আলাদাভাবে নিষিদ্ধ করা হয়নি। কোনো আইনের কোনো ধারায় কোনো অপরাধ হয়নি। এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আনতে হবে। যে আমাদের সুস্থ বিনোদনের অভাব, সুস্থ চিন্তার অভাব এবং সুস্থভাবে কোনো কিছু দেখবার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। সরকারের মধ্যে উগ্রবাদীদেরকে তুষ্ট করার একটা প্রবণতা এবং উগ্রবাদীদের মাথায় হাত রেখে দেশ চালানোর একটা প্রবণতা। তবে সমালোচনার বিপরীতে বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য শিক্ষক শিক্ষিকারা। একই গানের সঙ্গে রিলস তৈরি করে তারা সাইবার বুলিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। নারী ও শিশু সুরক্ষার বিষয়টি সরকার সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ম্যানেজিং কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, সরকার আন্তরিকতার সাথে বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন আরও কঠোর করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও কার্যকর করা হচ্ছে। এ সময় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের অবকাঠামো ও সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন মির্জা ফখরুল। যে সবকিছু করার চেষ্টা করা হচ্ছে, সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। নারী ও শিশুদের ব্যাপারটা অনেক বেশি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করা হচ্ছে। আইন পরিবর্তন করা হয়েছে, আপনি জানেন যে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই কাজটি আমরা করছি। মাদককে বন্ধ করার জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি, সেই সঙ্গে আমাদের জাতীয়ভাবে ইতিমধ্যে আইন তৈরি হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। সুতরাং এটা সামগ্রিক একটা ব্যাপার, এটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। আমরা আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আমাদের সমাজটাকে আমরা লিভেবল করতে পারি। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখন চরমে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশন একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানে না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানে। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে আবারও আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনেও ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল ৭টা থেকেই
গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আস্তে আস্তে এই পর্যন্ত আসছি, পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা, 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়, কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও করে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলবো চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে, এটা 8টা পর্যন্ত যে একেবারে আর ছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে, কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। এদিকে বেশ কিছুদিন ধরেই সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবি করেছে পাম্প মালিকরা। এ নিয়ে 30 জুলাই পাম্প বন্ধের কর্মসূচিও দেয় তারা। তবে এবার তা স্থগিত করে নতুন করে আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। যদি সমস্যার সমাধানসমূহ যথাযথভাবে সমাধান না হয়, তবে আমরা আগামী মাসের 23শে আগস্ট তারিখ থেকে আমরা সারা দেশের সমস্ত স্টেশনগুলি বন্ধ রাখব। স্টেশনগুলোতে 15 PSI চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মাত্র 2 PSI মিলছে বলে অভিযোগও করেন তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। এদিকে আগামী সপ্তাহের মধ্যে দুর্ঘটনা কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের 50% মেরামত সম্পন্ন হবে, আর পরের সপ্তাহ থেকে পুরোপুরি সচল হবে। ফলে গ্যাসের সংকট কেটে যাবে, এমন প্রত্যাশা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শারমিনের রিপোর্ট। দেশে প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে 270 কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন আর বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে গ্যাসের সংকট। সচিবালয়ে এরই ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে 50% মেরামত শেষ হলে আংশিক, আর তারপরের সপ্তাহে পুরো সচল হলে সরবরাহ সংকট কেটে যাবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। স্থানীয় উৎপাদন আমদানি করেও গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না, যে কারণে কারখানায়ও জ্বালানি সংকট হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন জ্বালানি প্রতিমন্ত্রী, বড় ইন্ডাস্ট্রি সে তার মতো করে একটা করবে, এটার জন্য এটা ট্যাঙ্কারে আসবে। আমরা চিটাগাং পোর্টে ধরেন ট্যাঙ্কারটা রিলিজ হবে, আমরা দেখি না 20 ফিট ট্যাঙ্কার বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চিটাগাংতে, ঠিক ওই একেবারে বড় ট্রেলারে করে ওই ট্যাঙ্কার চলে যাবে পাওয়ার প্ল্যান্ট কিংবা ইন্ডাস্ট্রিতে। দীর্ঘমেয়াদে ভোলায় গ্যাসের চাহিদা পূরণ করে বাকিটা এলএনজিতে রূপান্তর করে অন্য অঞ্চলে সরবরাহ করা হবে পরিকল্পনার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ভোলায় স্থাপিত শিল্প কলকারখানার, ভোলায় স্থাপিত পাওয়ার প্ল্যান্টের, ভোলার সকল চাহিদা পূরণ করবার পরে যদি উদ্বৃত্ত গ্যাস থেকে থাকে সেইটা আমরা আনতে চাই। শারমিন নীরা, 71, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজের নামে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। সকালে কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, এসব প্রতারণার শিকার হয়ে গত কয়েক মাসে প্রায় 200 জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে। মহিম ইসলামের রিপোর্ট।
আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি বা পরিবারের নানান সমস্যা বা ব্যবসায় উন্নতির মতো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে একটি প্রতারক চক্র একাধিক ভুয়া পেজ পরিচালনা করত ফেসবুকে। অলৌকিক শক্তির দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। চক্রের ৩ সদস্য গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ায় আগুন তৈরির কৌশল শিখে সেটিকে জিন বা অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করত তারা। পরে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে প্ররোচিত করা হতো। এতে আগুন ধরে যেত ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে। জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ভুক্তভোগীকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলেন এবং ইমো ভিডিও কলে তার নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলেন। নির্দেশনা অনুসরণ করলে ভুক্তভোগী তার বাম হাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেন এবং মিষ্টি ধরে রাখার ফলে তার হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাসে বিভিন্ন সময় বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরও 16,000 টাকা তাদের কাছ থেকে নেন। পিবিআই বলছে, ভারত থেকে ভুয়া তান্ত্রিক পরিচয় এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও এ ধরনের ভুয়া কবিরাজ ও জিনের একাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পিবিআই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিয়েছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন। পিবিআই সাধারণ মানুষকে ভুয়া কবিরাজ, তান্ত্রিক কিংবা জিনের নামে পরিচালিত কোনো পেজ বা অলৌকিক প্রতিকারের প্রলোভনে বিশ্বাস না করার আহ্বান জানান। একই সঙ্গে এমন প্রতারণার তথ্য পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি। মহিম মিজান, ৭১, ঢাকা। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলিসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগী আসিফ ও সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। এর আগে রোববার রাত 9:30টার দিকে বায়েজিদ বোস্তামির থানার ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তল্লাশির সময় আসিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। পিস্তলটিতে ম্যাগাজিন সহ 2 রাউন্ড গুলি লোড করা ছিল। গ্রেফতার 2 জন আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। এই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 1.5 মাস আগে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 3টি শর্ত। লাইসেন্স ফিরে পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেহেদী হাসানের রিপোর্ট। প্রায় 1.5 মাস পর আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে সরকার। একই সাথে হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এই খবর জানতে পেরে অনেকেই ভিড় করেছেন হাসপাতালে। লাইসেন্স ফিরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাসপাতাল কর্তব্যরতরা। রোগীদের আস্থার জায়গা অর্জন করে দেশের সেবায় এগিয়ে যেতে চায় জানান বলে আদ্দিন কর্তৃপক্ষ। সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা ALS বা BLS বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। সরকারের দেয়া শর্ত অনুযায়ী দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স যথাযথভাবে প্রতিপালন করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। তবে ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এদিকে কবে নাগাদ হাসপাতাল পুরোপুরি চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ পরে জানাবে বলে জানানো হয়। মেহেদী হাসান, ৭১, ঢাকা। দেশের চিকিৎসা ব্যবস্থায় সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন।
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা রোধে সরকার নানান কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে চিকিৎসকদের মানবিক আচরণ, উন্নত সেবা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার উপর জোর দেওয়ার কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি জানান, এবছরই নতুন করে 13টি ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি কেন্দ্র স্থাপন করা হবে। আমরা 6 মান্থের মধ্যে এই ম্যান পাওয়ারগুলি তৈরি করব। তৈরি করার পরবর্তীতে আমরা আগামী জুনের মধ্যে ইনশাল্লাহ আরও 4টার মধ্যে স্টার্ট করব। তার পরবর্তীতে 28 ডিসেম্বরের মধ্যে দেখা যাবে যে বাংলাদেশের 13টা সেন্টারই ককলিয়ার ইমপ্লান্ট হচ্ছে। তারপরে আপনারা যেটা বলছেন অডিওমেট্রি, আপনার যে কি বলে যে হিয়ারিংয়ের তো কোনো সমস্যাই নাই, এটা তো ইট ইজ সো ইজি। এবং এটার জন্য আমরা প্রত্যেক হসপিটালকে সমাজ কল্যাণ থেকে কিন্তু আমরা টাকা বরাদ্দ করা আছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।